হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। অরুণ সকালের দিকে অনামিকাকে নিয়ে বেরিয়েছিল। এর আগেও বেশ কয়েকবার দেখা করেছিল তারা, তবে আজ দেখা করে মন খুলে অনেক কথা বলেছে একে অপরে। অরুণ অনামিকাকে কথা দিয়েছে সে খুব তাড়াতাড়ি অনামিকাকে বিয়ে করবে। কথাটা বলার পর অনামিকার লাজুক দৃষ্টি, মেয়েটির মুখে লেগে থাকা উচ্ছ্বাসটা চোখে পড়ার মতো ছিল। অরুণ অনামিকাকে অনামিকাদের বাড়িতে রেখে তার কিছু কাজে বেরিয়েছিল। ফেরার পথে অনামিকার জন্য বেশ কিছু জিনিসপত্র কিনেছে, শাড়ি, চুড়ি, ফুল, আরও বেশ কিছু জিনিস। মূলত তাদের বিয়ের জন্যই কিনেছে এসব। এখন অনামিকার বাসায় এসেছে এই জিনিসগুলো অনামিকাকে দিতে। এরপর অনামিকা যদি রাজি হয়, তবে অনামিকাকে নিয়ে সে আবারও মার্কেটে যাবে। এবার অনামিকার যা যা পছন্দ হয় সে নিজে দাঁড়িয়ে থেকে অনামিকাকে সব কিনে দেবে। মেয়েটা বোধহয় এখনও সংকোচ বোধ করবে। কথাটা ভেবে অরুণ সামান্য হাসল। অনামিকাদের বাড়ির একদম গেটের সামনে এসে দাঁড়ালে অরুণের কপালে ভাঁজ পড়ে। অনেক মানুষ জড়ো হয়ে আছে। ভেতর থেকে শোরগোলের আওয়াজ ভেসে আসছে। অরুণ বুঝতে পারল না হঠাৎ অনামিকাদের বাড়িতে এত মানুষ কেন এসেছে। সে ব্যস্ত পায়ে এগোলো। মেন গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলে হাতের ডান দিকে বাড়ির ফাঁকা জায়গা জুড়ে মানুষ গিজগিজ করছে। এবার অরুণের কানে এত শোরগোলের সাথে সাথে কান্নার আওয়াজও ভেসে আসলো। অরুণের চোখে মুখে চিন্তারা এসে ভিড় করল। মনে প্রশ্ন জাগল, আঙ্কেল আন্টির কিছু হয়নি তো? অরুণ এবার আর সময় নষ্ট করল না। সে ব্যস্ত পায়ে সেদিকে এগিয়ে যায়, যেখানে এত এত মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে আর মাঝ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। অরুণ ভিড় সরাতে শব্দ করে বলে, এক্সকিউজ মি, একটু সাইড দিন প্লিজ। অরুণের কথায় অনেকেই সাইড হয়ে দাঁড়ালো। বেশিরভাগ মহিলা মানুষ। তারা সাইড দিলে অরুণ সামনে আরও দুপা এগোয়। সর্বপ্রথম চোখ পড়ে আনিকার দিকে, যে মাটিতে পা ছড়িয়ে শব্দ করে কাঁদছে। পাশে আনিকার বাবা মাও আছে। আনিকার মা আনিকার মতো শব্দ করে কাঁদলেও তার বাবা নিঃশব্দে চোখের পানি ফেলছে। অরুণ চিন্তিত মুখখানা ডান দিকে সামান্য ঘোরায়। চোখ জোড়ে আনিকার থেকে সরিয়ে বেখেয়ালে ডান দিকে নিলে দৃষ্টি আটকায় অনামিকার ফ্যাকাশে মুখের দিকে, যাকে খাটিয়ায় শুয়ে পুরো সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে। শুধু মুখটুকু বেরিয়ে আছে। দৃশ্যটি চোখে ভাসতেই অরুণ যেন কয়েক সেকেন্ডের জন্য একেবারে স্তব্ধ হয়ে যায়। দৃষ্টি জোড়ে একেবারে স্থির হয়ে যায়। মস্তিষ্ক একেবারে অকেজো লাগল। এটা অনামিকা? অনামিকা এইভাবে সাদা কাপড়ে মুড়িয়ে শুয়ে আছে কেন? আর এত কথাও তো বলছে না। এত এত কান্নার আওয়াজে অনামিকা উঠে বসছে না কেন? এটা অনামিকা কি করে হয়? অনামিকা তো তাকে দেখলে লজ্জায় মাথা নত করে নেয়, লাজুক হাসে, এলোমেলো দৃষ্টি ফেলে, তবে তার দিকে তাকাতে ভুলে যায় না। এই তো আজ সকালেই হাস্যোজ্জ্বল অনামিকার সাথে তার দেখা হলো, কত শত কথা হলো। তাহলে কান্নার মাঝ থেকে অরুণের কানে কিছু কথাও ভেসে আসে। শুনলাম মেয়েটারে নাকি জেডি নামের এক উদ্ভট লোক এভাবে ধর্ষণ করে মেরে ফেলেছে। কম কষ্ট পেয়ে মেয়েটা মরেনি। আল্লাহ এমন মরণ কাউকে না দিক। কথাগুলো কানে আসতেই অরুণের মনে হলো তার হৃদয়টা তীব্র আঘাতে একেবারে খণ্ড খণ্ড হয়ে গেল। মনে হলো কান দুটোয় কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। হাত থেকে শপিং ব্যাগটি অবহেলে মাটির ওপর পড়ে যায়। ছেলেটির মনে হলো তার পায়ের তলার মাটি অস্বাভাবিক কাঁপছে। স্থির দৃষ্টি এখনও অনামিকার মুখে, যে মুখের চতুর্পাশে কাটা কাটা অংশগুলো বড্ড চোখে লাগলো অরুণের। বুকের সাথে সাথে চোখ দুটো বড্ড জ্বালা করে উঠল ছেলেটার। একপাশে সন্ধ্যা দাঁড়িয়ে আছে, কোলে সৃজন। সন্ধ্যায় ঝাপসা চোখে অরুণের দিকে চেয়ে আছে। সৃজন মায়ের গলা জড়িয়ে ধরে রেখেছে। এখানের সিচুয়েশন দেখে বাচ্চাটি ভয়ে গুটিয়ে আছে মায়ের কোলে। সন্ধ্যার পাশে সৌম্য দাঁড়িয়ে, আরেক পাশে আকাশ, যার লালিত দৃষ্টিজোড়া অরুণের দিকে। সে দু কদম অরুণের দিকে এগিয়ে আসতেই অরুণ ধপ করে মাটিতে পড়ে যায়। আকাশ আর সৌম্য এক প্রকার দৌড়ে এসে অরুণের দুপাশে বসে। সৌম্য ভাঙা গলায় ডাকে, অরুণ ভাইয়া। আকাশ অরুণের পাশে বসে বাঁ হাতে অরুণের বাহু শক্ত করে রেখেছে। মাথা নিচু, তার চোখ জোড়া বুজে নেয়। অরুণের চোখ দুটো ভরে উঠেছে। অনামিকার মুখ থেকে দৃষ্টি এক মুহূর্তের জন্য এদিক ওদিক হয়নি। কম্পিত কণ্ঠে আওড়ায়, অনামিকা। ডান চোখ ফেটে জলকণা গড়িয়ে পড়ে ছেলেটার। পুরো শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। তার অনামিকাকে কেউ ধর্ষণ করেছে, ছিঁড়ে খেয়েছে তার অনামিকাকে, আর তারপর এই দুনিয়া থেকে বিদায়ও দিয়ে দিয়েছে। অরুণের মনে হলো তার কলিজায় খুব শক্ত একটা কাঁটা বিঁধল। যার জন্য বছরের পর বছর মিথ্যে অপেক্ষা করে গেছে, যার জন্য মেয়েদের সাথে দরকারিও কথা বলতে ভুলে গেছে, যাকে নিয়ে দিনের পর দিন শুধু স্বপ্ন বুনেছে, আর তারপর একদিন সারপ্রাইজ হিসেবে অনামিকাকে পেয়ে গেছে। এই তো তাদের বিয়ের ডেট ফিক্সড হওয়ার পথে ছিল। সেই অনামিকাকে অন্য কেউ ছিঁড়ে খেয়েছে। সেই অনামিকা আর নিঃশ্বাস নিচ্ছে না। অরুণের দম আটকে আসে। সে তার দু হাতে তার গলা চেপে ধরে। হঠাৎই বাচ্চাদের মতো করে শব্দ করে কেঁদে ওঠে। শব্দ করে বলতে থাকে, এই অনামিকা, অনামিকা, তুমি আমাকে বিয়ে করবে না অনামিকা? দেখো আমি তোমার জন্য শাড়ি কিনে এনেছি, চুড়ি কিনে এনেছি।
এটুকু বলতে বলতে কেমন পাগলের মতো মাটি হাতালো অরুণ। হাতিয়ে হাতিয়ে তার আনা শপিং ব্যাগটি নিয়ে অনামিকার লাশের উপর ঢেলে দেয়। এরপর শাড়ি চুড়ি ফুলগুলো উঠিয়ে অনামিকাকে দেখানোর মতো করে বলে, অনামিকা, দেখো, আমি তোমার জন্য তোমার পছন্দের জিনিস কিনে এনেছি। অনামিকা, ওঠো না। তুমি বলেছিলে তোমার সর্বপ্রথম ইচ্ছে খুব দ্রুত আমার বউ হওয়া। আমি তোমাকে আজকেই বিয়ে করব। অনামিকা, ওঠো তুমি। তোমাকে কেউ ছুঁয়েছে বলে কি তুমি ভয় পাচ্ছ? অনামিকা, বিশ্বাস করো, আমি ওসব ভুলে যাব। তোমাকে মাথায় তুলে রাখব, তোমার সব ব্যথা ভুলিয়ে দিব। ওঠো না অনামিকা। কথাগুলো বলতে বলতে অরুণ অনামিকার দিকে ঝুঁকে কান্নায় ভেঙে পড়ে। ডান হাত বাড়িয়ে অনামিকার মুখ এদিক ওদিক নাড়িয়ে বলে, একবার ওঠো অনামিকা, একবার আমার সাথে কথা বলো। আমার জীবনে অনামিকা নামে তুমির খুব তৃষ্ণা, জানো? তুমি আমাকে কথা দিয়েছিল তুমি আমার বউ হবে। এবার তুমি আর পালাতে পারবে না, আমি তোমাকে আর পালাতে দিব না। কথাগুলো বলে কোনো রকমে আকাশের দিকে ফিরে আকাশের দু হাত ধরে হাঁপানি রোগীর মতো বলতে থাকে, আকাশ, ওকে উঠতে বল না। তুই তো জানতি ওর আর আমার বিয়ে হওয়ার কথা ছিল। আমার এই বুকে অনেক স্বপ্ন বোনা আছে ওকে নিয়ে। ও আমার বোনা স্বপ্নগুলো দেখবে না বল? আমি ওসব স্বপ্ন এবার কার সাথে বাস্তবায়ন করব বল? ওকে বল না, আমি আর সময় নিব না, আজকেই বিয়ে করব ওকে, আজকেই ওকে আমার বউ বানাবো। আকাশ মাথা নিচু করে রইল, একটা কিছুই বলল না। অরুণ উত্তর না পেয়ে সৌম্যর দিকে ফিরে কান্নামাখা গলায় বলে, সৌম্য, তুমি একটু বলো না ওকে উঠে বসতে। তুমি তো খুব ভালো মানুষ, ও তোমার খুব প্রশংসা করত। তুমি ওকে ডাকলে ও মনে হয় উঠবে। আসলে আমি ওর অভিমান এখনও পুরোপুরি ভাঙাতে পারিনি। ভেবেছিলাম বিয়ের পর সব ধীরে ধীরে ভাঙাবো, কিন্তু ও অভিমান করে কিভাবে শুয়ে আছে দেখো। ওকে একবার ডেকে বলো, আমার খুব কষ্ট হয় ও এভাবে থাকলে। ও তোমার কথা নিশ্চয়ই শুনবে। সৌম্যর কেমন যেন দম বন্ধ লাগল, সে পাথরের মতো চুপ করে রইল। সৌম্যকেও এভাবে চুপ দেখে অরুণ সৌম্যকে একটা ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে, আরে তোমরা কেউ আমার কথা কেন শুনছ না? আমাকে কেউ কোনো হেল্পই করছো না। এটুকু বলে অরুণ আবারও অনামিকার লাশের উপর ঝুঁকে অনামিকার গালে হাত দিয়ে কান্নামাখা গলায় বলে, অনামিকা, একটিবার ওঠো, একটিবার আমার সাথে কথা বলো। আমার বুকটা খুব জ্বলছে, একবার দেখো। আমাকে আর শাস্তি দিও না অনামিকা। আমি গত কয়েকটা বছরে অনেক দুঃখ নিয়ে বেঁচেছি, জানো? এটুকু বলতে বলতে এক পর্যায়ে অরুণ অনামিকার গালে জোরে জোরে থাপ্পড় দেয় আর শব্দ করে বলে, এই তুই উঠবি? বলছি না আমার কষ্ট হচ্ছে। আমাকে স্বপ্ন দেখিয়ে আবারও কোথায় পালাতে চাইছিস তুই? তোর এত সাহস কেন? বারবার আমাকে ভেঙে দিয়ে পালাতে চাস কেন? এত স্বার্থপর কেন তুই? আমাকে আর ভাঙিস না, আমি আর নিতে পারবো না। উঠে পড় অনামিকা, একটু শান্তি চাই আমার। আমার বউ বানাবো তোকে, এক্ষুনি কবুল বলবো। আমি তোকে আমার নামে কবুল করব, তুই শুনবি না অনামিকা? কথাগুলো বলতে বলতে অরুণ খাটিয়ার সাথে বুক ঠেকিয়ে দিয়ে অনামিকার দিকে ঝুঁকে বাচ্চাদের মতো করে কাঁদে। শেষ কবে এভাবে কেঁদেছে সে জানে না। প্রত্যেকে ঝাপসা চোখে চেয়ে আছে অরুণের দিকে। আনিকার বাবা মা অরুণের ব্যাপারে সবই জানত, যার ফলে অরুণের বুক ফাটা আর্তনাদে তাদের বুকের দহন বাড়ল বই কমল না। সন্ধ্যা বাঁ হাতে সৃজনকে ধরে রেখে ডান হাতে মুখ চেপে রেখেছে। দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সে এসব দৃশ্য সহ্য করতে পারছে না। কোলে থাকা সৃজনও অরুণকে এভাবে কাঁদতে দেখে নিজেও কেঁদে দিবে দিবে ভাব। সন্ধ্যা ভিড় ঠেলে একটি গাছের কাছে গিয়ে দাঁড়ায়, ডান হাতে গাছটি আঁকড়ে ধরে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। গত প্রায় 4টে বছর অরুণ তাদের সাথে থেকেছে, হাজারটা দুঃখ লুকিয়ে সব সময় হেসে খেলে বেরিয়েছে, সৃজনকে নিয়ে বাড়ি মাতিয়ে রেখেছে। আজ তাকে এভাবে দেখে কে সহ্য করবে? সৃজন মায়ের দিকে ভেজা চোখে কান্নামাখা গলায় বলে, মামা, অলুন কাঁদে কেন মা? অলুন কালি কাঁদে কেন? সন্ধ্যা ঢোক গিলে সৃজনের দিকে তাকায়, ডান হাতে সৃজনের ঝাপসা চোখ মুছে দিয়ে ধরা গলায় বলে, তার প্রিয় মানুষ অনেক দূর হারিয়ে গেছে তাই। সৃজন এদিক ওদিক তাকিয়ে অরুণকে খোঁজে আর আওড়ায়, অলুন প্রিয় মানুষ অনেক দূলে হারিয়ে গেছে। অলুন কাঁদে না, প্রিয় মানুষ আবার আসবে। সৃজনের কথা শুনে সন্ধ্যার কান্না দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইল। সে সৃজনকে তার বুকে শক্ত করে চেপে ধরে ফুঁপিয়ে ওঠে। তাদের জীবনের সকল সুখ হারিয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই। তাদের আম্মা, নিয়াজ ভাইয়া, তাদের দুঃসময় পাশে থাকা রিহান ভাইয়া, সবাই হারিয়ে গেছে।
রয়ে গেছে শুধু বুক ভরা দুঃখ। আকাশ অরুণকে টেনে সরিয়ে নিতে চায়, খাটিয়ে ওঠাবে বলে। অরুণ গায়ের জোরে আকাশকে একটা ধাক্কা দেয়। এগিয়ে এসে দুহাতে আকাশের শার্টের কলার ধরে রক্তলাল চোখে আকাশের দিকে চেয়ে চিৎকার করে বলে, এই, আমার অনামিকা ওঠে না কেন? ও নিঃশ্বাস নেয় না কেন বল? তোর প্রিয় বন্ধু এই কাজ করেছে, তাই না? ওই কুত্তার বাচ্চা আমার অনামিকার সাথে নোষ্টামি করেছে, আমার অনামিকার প্রাণ কেড়ে নিয়েছে। তোর বন্ধু, ওর জন্য একটা সময় আমাকে তুই অনেক মেরেছিস। ওকে নিয়ে কিছু বললে তুই আমাকে মেরে আধমরা করে ফেলতি। তোর সেই বন্ধু আমার অনামিকাকে আমার থেকে কেড়ে নিয়েছে। ছাড়বো না তোর ওই কুত্তার বাচ্চা বন্ধুকে, ওকে ছাড়বো না আমি। তুই যদি আবারও তোর বন্ধুকে বাঁচাতে আসিস, তবে তোকেও খুন করে ফেলবো আমি। তোর বন্ধু একটা পশু, শুনতে পাচ্ছিস তুই? তোর ওই জানের বন্ধু একটা অমানুষ। তোর বন্ধুকে ছাড়বো না আমি। আকাশ নির্জীব চোখে অরুণের দিকে কেবল চেয়ে রইল, যেন সে এক যন্ত্র মানব, কোনো অনুভূতি নেই তার মাঝে। অরুণ হঠাৎই শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে ডান হাতের আঙুল তাক করে বলে, একটা পশু, অমানুষের জন্য আকাশ কষ্ট পাচ্ছে। এই সবাই গ্যাক, একটা পশুকে আকাশ কিভাবে সাপোর্ট করে চিনে রাখো সবাই। আল্লাহ তোদের বিচার করবে, আমার অনামিকার সাথে হওয়া অন্যায়ের বিচার করবে। তোরা দুই বন্ধু ধ্বংস হয়ে যাবি, মিলিয়ে নিস। আকাশ হ্যাঁ না কিছুই বলে না। সে মাথা নিচু করে পাথরের মূর্তির ন্যায় বসে থাকে। ডান চোখ ফেটে এক ফোঁটা নোনা জল ডান পায়ের সাদা প্যান্টের উপর পড়ে। আশেপাশের অনেকেই আকাশের দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। সৌম্য সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে চেয়ে আছে, তাদের কথা ফুরিয়েছে। সামান্য দূরত্বে মাস্ক পরিহিত দণ্ডায়মান জেডি এতক্ষণ অরুণের দিকে করুণ চোখে চেয়েছিল, কিন্তু এখন অরুণের রিয়াকশনে তার দৃষ্টি ঘুরে আকাশের দিকে আসে। আকাশকে একেবারে স্ট্যাচু হয়ে বসে থাকতে সে দুপা বাড়িয়েও থেমে যায়, ঢোক গিলল। তার জন্য এভিকে অপমানিত হতে হচ্ছে, ব্যাপারটি সে মানতে পারল না, কিন্তু সামনে এগোনোর সাহস পেল না। জল ঘোলা ছাড়া আর কিছুই হবে না। বুকে পাথর চেপে আবারও সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইল সে। এদিকে অরুণ আকাশকে কথাগুলো হাসতে হাসতে বলতে গিয়ে হঠাৎই আবারও বাচ্চাদের মতো করে কেঁদে ওঠে। দু হাতের মাঝে মুখ লুকিয়ে আওড়ায়, আমার অনামিকাকে আমার কাছে এনে দাও, আমি ওকে কথা দিয়েছি, ওকে আমার বউ বানাবো। ও আমাকে আমার কথা রাখতে দিচ্ছে না, কেউ আমাকে হেল্প করো প্লিজ। কথাগুলো বলতে বলতে আবারও অনামিকার দিকে ফিরে বসে। কয়েকজন লোক অনামিকার খাটিয়া তুলতে নিলে অরুণ দু হাতে খাটিয়ার সাপটে ধরে চেঁচিয়ে বলে, ওকে কোথাও নিয়ে যেতে দেব না আমি, খবরদার, ওকে কেউ নিয়ে যাবে না। আমাদের এখনো বিয়ে হয়নি, শুনতে পাওনি তোমরা? ওর সবচেয়ে বড় ইচ্ছে আমার বউ হওয়া, ওর ইচ্ছে পূরণ না করে ওকে কোথাও নিয়ে যেতে দেব না আমি। অরুণের কথায় সকলে থেমে যায়। অরুণ বাপাশে বসা আনিকার দিকে চেয়ে বলে, আনিকা, তুই তো জানতি আমি তোর বোনকে কত ভালোবাসি। তুই আমাকে কথা দিয়েছিলি ওকে শুধু আমার সাথে বিয়ে দিবি। দিয়ে দে বিয়ে। আমি অনেক অপেক্ষা করেছি শুধু ওর জন্য। আজ তোরা আমার থেকে ওকে কেড়ে নিস না প্লিজ। আনিকা। অরুণের দিকে চেয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। অরুণের চোখ মুখের অবস্থা বিধ্বস্ত। সে দুহাতে অনামিকার খাটিয়ে এমনভাবে ধরে রেখেছে যেন অনামিকাকে বুকে জড়িয়ে রেখেছে। অসহায় দৃষ্টিতে চেয়ে আছে আনিকার দিকে। আনিকা ভাঙা গলায় বলে, অনামিকা আমাদের মাঝে আর নেই, ও তো মরে গেছে অরুণ। কথাটা শুনতেই হঠাৎই একেবারে নিস্তব্ধ হয়ে গেল। ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে অনামিকার দিকে করল। বিড়বিড়ি আওড়ালো, ও মরে গেছে? তাহলে তো আমারও মরে যাওয়া উচিত। রক্তলাল চোখ থেকে জলকণা গড়ায়। দৃষ্টি এখনও অনামিকার বিধ্বস্ত মুখপানে। তার অনামিকার মনে অনেক দুঃখ জমা ছিল। তাকে ফিরে পেয়ে মেয়েটা শুধু অশ্রুভরা চোখে তাকে দেখছিল। অরুণ দেখেছিল তার অনামিকার সেই চোখে ছিল শুধু স্বপ্ন আর স্বপ্ন, কিন্তু এক জানোয়ার তার অনামিকার সব স্বপ্ন চিরকালের জন্য মুছে দিয়েছে, ছিঁড়ে খেয়েছে তার অনামিকাকে। অরুণ ফুপিয়ে উঠল, খুব কষ্ট হচ্ছে, খুব। অনামিকার দিকে ঝুঁকে বাচ্চাদের মতো ফোপায় আর বলে, তুমি একদম চিন্তা করো না অনামিকা, আমি তোমাকে একা একা কোথাও যেতে দেব না। দেখে নিও, আমিও মরে যাব। তোমার অপরাধীকে শাস্তি দিয়েই আমি মরে যাব, আর তারপর ওপারে গিয়ে সবার আগে তোমাকে আমার বউ বানাবো। অনামিকা শুধু অরুণের বউ হবে।
পরদিন সকাল 10টার কাছাকাছি সময় সন্ধ্যা সারা বাড়ি দৌড়াচ্ছে আর সৃজনকে ডাকছে। গত 1 ঘণ্টা যাবৎ সন্ধ্যা ধীরে স্থিরে সৃজনকে সারা বাড়ি খুঁজেছে, কিন্তু কোথাও না পেয়ে তার মাথা ঠিক নেই। এক পর্যায়ে এসে পাগলের মতো দৌড়াচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। কোথায় গেল তার ছেলেটা? সন্ধ্যা ব্যস্ত পায়ে বাগানের দিকে গেল, সারা বাগান তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও পেল না। সন্ধ্যার মনে হল তার শরীরে বোধ নেই, দুহাত মুখের কাছে নিয়ে চেঁচিয়ে ডাকল, সৃজন, আব্বা তুমি কোথায়? কোনো সাড়া নেই। সন্ধ্যার মস্তিষ্ক ফাঁকা লাগে। এখন কি করবে সে? এতক্ষণে বুঝে গেছে তার জান সৃজন এই বাড়ির কোথাও নেই। মেয়েটা দিশেহারা লাগে। গতকাল থেকে আকাশ তো এই বাড়িতে ফেরেইনি, তার সৌম্য ভাইয়াও ইরা আপুর কাছে। সে সৃজনকে নিয়ে এই বাড়ি একাই ছিল। একা ছিল বললে ভুল হবে, সাথে আরও অনেক পুরনো কাজের লোকজন এই বাড়িতেই থাকে। সৃজনকে সে সকালেও বিছানায় ঘুমন্ত অবস্থায় দেখেছে। টুকটাক কাজের জন্য অল্প সময়ের জন্য ঘর থেকে বেরিয়েছিল, এরপর ঘরে এসে আর সৃজনকে পায় না। আগে সৃজন ঘুম থেকে সবার আগে তাকে ডাক দিত, আজ তাকে একটা ডাক পর্যন্ত দেয়নি। উল্টে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও ছেলেটার টিকিটিও পায় না। সন্ধ্যার চোখ দুটো ভরে উঠেছে, বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। কোথায় হারালো তার বাচ্চা? সন্ধ্যা এখানে আর দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে বেশের ভেতর যায়। আসমানি নওয়ানের ঘরের দিকে যেতে যেতে বলে, আম্মা, আম্মা, আমার সৃজন। এটুকু বলতেই থেমে যায় সন্ধ্যার কণ্ঠ, সাথে থেমে যায় তার পা আসমানি নয়নের ঘরের দরজার সামনে। বুকটা কেমন যেন ধক করে উঠল। হালকা আলোকিত রুমের কোথাও আসমানি নয়ন নেই, ঘরটি একদম ফাঁকা পড়ে আছে। সন্ধ্যা ডান পা বাড়িয়েছিল ঘরের ভেতর যাওয়ার জন্য, সেই পা আবারও পিছিয়ে আনে। কাকে ডাকছে সে? যাকে ডাকছে সে তো আর এই দুনিয়ার বুকে নেই। আর কোনোদিন তার আম্মা তাদের ডাকে সাড়া দিবে না, তার সৃজনের আর খোঁজ করবে না। এই যে আজ যেমন করছে না, অন্য দিন হলে আসমানি নওয়ান নিজেই তার আগে এই বাড়ি মাথায় তুলত, তার কলিজার টুকরো নাতি সৃজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে। কিন্তু সেসব স্মৃতির পাতায় বন্দী হয়ে গেছে, সেসব আর কখনো বাস্তবায়ন হবে না। মেয়েটার ডান চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। দম বন্ধকর অনুভূতি নিয়ে সন্ধ্যা উল্টো ঘুরে এগোয়, শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে পা চালায় দ্রুত। আসমানি নয়নের ঘরের পাশের ঘরে যায়, যেখানে সে আর সৃজন গত বছর যাবৎ থাকে। সন্ধ্যা ঘরে এসে বিছানার উপর তার ফোন নিয়ে ডায়াল নাম্বারে সর্বপ্রথম নিয়াজের নাম্বারটি দেখে নিয়াজের নাম্বারে কল করে। ওপাশ থেকে বলা হয় নিয়াজের নাম্বার বন্ধ। সন্ধ্যা আবারও ডায়াল করতে গিয়ে থেমে যায়। কাকে কল দিচ্ছে সে? এই মানুষটাও তো আর এই পৃথিবীতে নেই। আকাশ চলে যাওয়ার পর, সৃজন হওয়ার পর সন্ধ্যার যখনই প্রয়োজন পড়ত তখনই সে হয় আসমানি নয়নের থেকে হেল্প পেত, নয়তো নিয়াজের থেকে। কিন্তু সে তার এই আপন মানুষগুলোকে হারিয়ে ফেলেছে, তাদের আর কখনো ফিরে পাবে না। সন্ধ্যার দু চোখ বেয়ে অশ্রু ঝরে, চারিদিকটা কেমন শূন্যতায় ঘেরা, যেন কেউ কোথাও নেই। সন্ধ্যা মুখ চেপে কান্না আটকাল। আকাশকে কল করতে চাইল, কিন্তু আকাশের নাম্বার তার কাছে নেই। গত বছরে কত নাম্বার বদলেছে কে জানে, সে তো ওসব জানে না। এরপর সন্ধ্যা তার সৌম্য ভাইয়াকে কল করতে নেয়, তখনই তার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। সন্ধ্যা কি মনে করে ব্যস্ত হয়ে কল রিসিভ করে, সাথে সাথে ফোনের ওপাশ থেকে ভেসে আসে সৃজনের গলা ফাটিয়ে কান্নার আওয়াজ। সন্ধ্যার কলিজা লাফিয়ে উঠল মনে হলো। মেয়েটা হাঁসফাঁস কণ্ঠে ডাকে, সৃজন, আব্বা, কি হয়েছে তোমার? মুহূর্তেই সৃজনের কান্নার আওয়াজ কমে এলো। মনে হলো সৃজনের থেকে ফোন দূরে নেওয়া হয়েছে, সাথে অধীরের রসিক কণ্ঠ ভেসে আসে, সৃজন তো আমার কাছে প্রাণ, দেখবি নাকি নিয়ে নিবি কোনটা? সন্ধ্যা বাক্রুদ্ধ হয়ে যায়, ঢোক গিলে বলে, আমার বাচ্চা কোথায়? অধীর হেসে বলে, আছে আমার কাছেই, আপ্যায়ন করছিলাম আর কি। অতি আপ্যায়নে কান্না করছে, শুনলি তো? বিশ্বাস কর, তোদের বাচ্চার প্রতি একটুও মায়া লাগে না আমার, কখন না জানি ঠুসঠাস মেরে দিই। সন্ধ্যার গলায় কান্নারা দলা পাকিয়ে আসে। গতদিনও যার মৃত্যুর কথা ভেবে কান্না করছিল, সেই মানুষটা বেঁচে থেকে দিনের পর পর তাদের জীবন ধ্বংস তো করেছেই, আর এখন তাদেরকে একেবারে ধ্বংস করতে তার ছোট্ট বাচ্চাটাকেও ছাড়ছে না। সন্ধ্যা চোখ বুজে শক্ত গলায় বলে, আমার বাচ্চাকে ছেড়ে দাও। কথাটা শুনে অধীর সামান্য হাসে, বলে, তোর মুখের কথায় ছেড়ে দিলে ওকে কি আমার কাছে এনে এত কষ্ট করে আপ্যায়ন করতাম বলতো প্রাণ? সন্ধ্যার অসহ্য লাগলো অধীরের মুখে প্রাণ শব্দটি শুনে, কিন্তু এ নিয়ে কিছু বলল না, উল্টে শক্ত করে বলে, কি চাইছো তুমি? অধীরের সহজ স্বীকারোক্তি, শুধু তোকে প্রাণ। এটুকু বলে অধীর একবার শ্বাস নেয়, আবারও হাঁসফাঁস কণ্ঠে বলে, শুধু তোকে পাওয়ার জন্য অনেক কিছু করেছি, অনেক কিছু, তুই আমার হবি না প্রাণ?
সন্ধ্যা কাটকাট গলায় উত্তর করে, মরে গেলেও তোমার এই স্বপ্ন যে পূরণ হবে না এ কথা কি তুমি জানো অধীর ভাইয়া? অধীরের ছটফটে কণ্ঠ, সৃজনকে বাঁচিয়ে রাখার জন্য হলেও তুই আমার হবি না প্রাণ? তুই আমার হলে তোর বাচ্চাকে একটা ফুলের টোকাও দিব না, আর তুই আমার না হলে তোর বাচ্চাকে রোস্ট বানিয়ে কুকুরকে খাওয়াবো। অধীরের শেষ কথাটা খুব শক্ত শোনালো। সন্ধ্যা কাপা কণ্ঠে চেঁচিয়ে ওঠে, না, আমার সৃজনের কিচ্ছু করবে না তুমি, ওর গায়ে হাত দিলে ভালো হবে না বলে দিচ্ছি। অধীর আগ্রহী কণ্ঠে বলে, তাহলে তুই আমার হয়ে যা প্রাণ, আর কোনোদিন কিচ্ছু চাইব না, বিশ্বাস কর। সন্ধ্যার দম আটকে আসে, বা হাতে গলা চেপে ধরে, অসহায় কণ্ঠে বলে, আমি তোমাকে সৌম্য ভাইয়ার মতোই আমার আরেকটা ভাইয়া ভাবি অধীর ভাইয়া। অধীর রাগান্বিত স্বরে বলে, বেঈমান তুই, তুই আমাকে স্বপ্ন দেখিয়ে আজ বলছিস আমাকে সৌম্যর মতো ভাই ভাবিস? তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তুই এত মিথ্যেবাদী কবে হয়ে গেলি প্রাণ? শেষ কথাটায় রাগান্বিত ভাবটা কমে এসেছে। সন্ধ্যা নিঃশব্দে চোখের পানি ফেলে। অধীর অসহায় কণ্ঠে বলে, তুই হারিয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত আমার বউ হবে বলে আমার মাথা খেয়ে ফেলতিস, আর এখন সব কেন অস্বীকার করছিস প্রাণ? এইটুকু বলতে গিয়ে অধীরের গলা বেঁধে আসে, চোখের কোণ ভিজে ওঠে, মনে পড়ে পুরনো দিনের কথা। অর্থ, অধীর ভাইয়া, তুমি আমাকে কবে বিয়ে করবে? সন্ধ্যার কথা শুনে অধীর সামান্য ঝুঁকে হেসে বলে, কেন, তুই চাইছিস আমি তোকে বিয়ে করি? ছোট্ট সন্ধ্যা মাথা উপর নিচ ঝাঁকিয়ে বলে, হুঁ হুঁ চাই, চলো বিয়ে করি। অধীর চোখ ছোট ছোট করে বলে, সত্যি আমায় বিয়ে করবি? সন্ধ্যা আবারও মাথা উপর নিচ ঝাঁকিয়ে সম্মতি দেয়। অধীর দু হাতে সন্ধ্যার গাল টেনে হেসে বলে, বিয়ে করতে হলে তো তোকে বড় হতে হবে প্রাণ। সন্ধ্যা মুখ ফুলিয়ে বলে, আমি বড় হয়ে গেছি, ভালো করে দেখ আমাকে। অধীর ঠোঁট চেপে হাসতে হাসতে বলে, বুঝেছি তুই খুব বড় হয়ে গিয়েছিস, কিন্তু হঠাৎ বিয়ে করতে চাইছিস কেন? সন্ধ্যা উৎফুল্ল কণ্ঠে বলে, মা বলেছে বিয়ে করলে অনেক কিছু পাওয়া যায়, ভালো জামা, তারপর অনেক অনেক সোনা পাওয়া যায়, এখন চলো বিয়ে করি। সন্ধ্যার কথা শুনে অধীর শব্দ করে হেসে দেয়, হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার উপক্রম হয়। সন্ধ্যার মাথায় চাটি মেরে বলে, তোর কি সোনার জিনিস অনেক ভালো লাগে? সন্ধ্যা ছোট করে বলে, হুঁ, খুব ভালো লাগে। অধীর নিজেকে সামলে সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলে, আমার বউ হওয়ার আগেও আমি তোর ইচ্ছে পূরণ করব প্রাণ, আর বউ হওয়ার পর তো ভুলেও কোনো ইচ্ছে অপূর্ণ রাখব না। তোর এসব ইচ্ছে আমি এক্ষুনি পূরণ করে দেব, তারপর তুই আরেকটু বড় হলেই তোকে বিয়ে করে ফেলব। এইটুকু বলার পরও সন্ধ্যার মন খারাপ বুঝতে পেরে অধীর বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে প্রাণ, মন খারাপ করলি কেন? আমি তো শখের জিনিস বানিয়ে দিব তো। সন্ধ্যা মুখ ফুলিয়ে বলে, তুমি আমাকে বিয়ে করতে চাও না কেন? অধীর মৃদু হেসে বলে, অধীর তার প্রাণকে বিয়ে করতে চাইবে না এমন দিন কখনো আসবে না, বুঝলি প্রাণ? অবুঝ সন্ধ্যা অতশত বুঝল না, সে চুপ রইল। অধীর আবারও বলে, তুই তোর ইচ্ছে পূরণ হওয়ার পরও আমাকে বিয়ে করতে চাইছিস কেন? সন্ধ্যা এবারও কিছু বলতে পারল না, সে তো কিছু বুঝতেই পারছে না, তবুও অবুঝ মনে দুষ্টুমির স্বরে বলে, কারণ আমি তোমার এই মিল্ক ক্যান্ডি চোখ দুটো গপাগপ খাবো। কথাটা বলেই সন্ধ্যা হাসতে হাসতে উল্টো পথে দৌড় লাগায়। অধীর সন্ধ্যার কোমর সমান চুল ধরতে গিয়েও ধরতে পারে না, সন্ধ্যার বোকাশোকা উত্তরে হেসে ফেলে। এরপর অধীর সন্ধ্যাকে বানিয়ে দিয়েছিল গলার চেন, গলার হার, পায়ের নুপুর, দুহাতে হাতের দুটো ব্রেসলেট, হাতের দুটো আংটি, মাথার টিকলি, একটি নাকফুল, একটি কোমরে পরা বিছা, সবগুলো ছিল সোনার। সব একসাথে পেয়ে ছোট্ট সন্ধ্যার সে কি খুশি। পুরনো দিনের কথা ভেবে অধীরের চোখ দুটো একেবারেই ঝাপসা হয়ে আসে, বুকটা ব্যথা করছে খুব। ঢোক গিলে বলে, আমার দেওয়া সোনার অলংকারগুলো কি ফেলে দিয়েছিস প্রাণ? সন্ধ্যা বিদ্রূপ স্বরে বলে, তোমার বাবা পুরো গ্রামের সামনে আমাকে চোরের অপবাদ দিয়ে সব জিনিসপত্র কেড়ে নিয়ে গিয়েছে। কথাটা শুনে অধীর চোখ বুজে নিল। বাবা নামক মানুষটার জন্য ভেতর থেকে এক ভয়ানক আর্তনাদ বেরিয়ে এলো। সন্ধ্যা বা হাতে চোখ মুছে আবারও বলে, আমি চোর নই, লোভীও নই, আর তাই পছন্দের জিনিস পড়তেই ভুলে গেছি। অধীরের বুক চিনচিন করে ওঠে। সন্ধ্যা নিজেকে সামলে আবারও শক্ত গলায় বলে, আমার বাচ্চাকে ছেড়ে দাও। অধীর দীর্ঘশ্বাস ফেলে, নিজেকে সামলে হেসে বলে, এভাবে দিতে পারবো না প্রাণ, তুই আমার হয়ে যা, আমি তোর বাচ্চাকে তোর কোলে ফিরিয়ে দেব। সন্ধ্যার রাগ লাগল, তেজি কণ্ঠে বলে, আর কত অমানুষ হবে তুমি? অধীর এবার কিছুটা শব্দ করে হেসে ওঠে, বলে, আমি তো অমানুষই,
মানুষ নই তো আমি? যার জন্য অমানুষ হয়েছি তার কাছেও আমার এক পয়সা মূল্য নেই। দেখলি তো আমার কত দুঃখ। তুই আমার হয়ে যা, আমার দুঃখগুলো মিটিয়ে দে প্রাণ। সন্ধ্যা অসহ্য কণ্ঠে বলে, তুমি যা চাইছো তা কখনো সম্ভব নয়। অধীরের শক্ত কণ্ঠ, তবে সৃজনকে ভুলে যা। সন্ধ্যার বুকটা হু হু করে ওঠে। অসহায় কণ্ঠে বলে, কেন এমন করছো? আমি যখন ছোট ছিলাম এসব ভালোবাসার ব্যাপারে কিচ্ছু বুঝতাম না। তখনকার বলা দুটো কথা কেন ধরে আছো? বড় ভাইয়া ছাড়া তোমার প্রতি আমার মাঝে আর কোনো অনুভূতি নেই। আমার স্বামী আছে, সন্তান আছে, একটা সংসার আছে। আমি আমার স্বামী আকাশকে ভালোবাসি অধীর ভাইয়া, তার জায়গা শুধু তারই। প্লিজ বোঝার চেষ্টা করো, আমার সৃজনকে ছেড়ে দাও। অধীরের দম আটকে আসলো, কান থেকে ফোন সরিয়ে নিল। সন্ধ্যার কি সহজ স্বীকারোক্তি, আর অধীরের জন্য এক ভয়ঙ্কর বাণী, যে বাণীতে মিশে আছে সন্ধ্যা তাকে নয়, তার প্রিয় বন্ধুকে ভালোবাসে। অধীর কোণ কেটে দেয়। ফোনে সেকেন্ড কি যেন টাইপ করে ফোন পকেটে রেখে দেয়। সেখানেই পেতে রাখা একটি চেয়ারে বসে, দুপা ছড়িয়ে দিয়ে দুহাত সহ পুরো শরীরটা একেবারে ছেড়ে দেয়। ভাঙা বেসুরা গলায় গুনগুনিয়ে গেসে ওঠে, তবু তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন মরেছি, তোমার নামে বাজি ধরেছি, ধরেছি। ডান চোখের কোণে এক ফোঁটা নোনা জল এসে ঠেকেছে। অধীর নড়চড়বিহীন হয়ে আছে। সৃজনের কান্নার আওয়াজ ভেসে আসছে। বিরক্ত হয় খানিক, তবে সেদিকে পাত্তা দিল না। ঘড়ির কাঁটা 10:30 কাছাকাছি। আকাশ একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে দ্রুত বেরিয়ে আসে গাড়ি থেকে। পায়ে জুতো নেই, পরনে কুচকানো সাদা শার্ট প্যান্ট, চোখ মুখের অবস্থা বিধ্বস্ত, ডান হাতে পিস্তল। গাড়ি থেকে নেমে হতদন্ত পায়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সামনে ধু ধু ফাঁকা মাঠ। আকাশের পায়ের গতি থেমে নেই। এদিকে আকাশের পরপরই এখানে স্কুটি এনে থেমেছে সন্ধ্যা। তখন অধীর তার কল কেটে দিয়ে সৃজনের একটি পিক পাঠিয়েছিল, সাথেই ঠিকানা দিয়েছিল। মেয়েটা বেশ কসরত করে চিনে চিনে এখানে এসেছে, যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে এসেছে। তার ছেলেটাকে বাঁচাতে হবে তো, তার সৃজন মরে গেলে তার কি করে চলবে। সন্ধ্যা একটু পরপর ঝাপসা চোখ জোড়া মুছে ফাঁকা মাটির দিকে ছোটে। আকাশ কিছু দূর হাঁটার পর কারো পায়ের শব্দ পেয়ে থেমে যায়। দ্রুত উল্টো ঘুরে দাঁড়াতেই সন্ধ্যার কপাল আকাশের বুকে ধাক্কা খায়। সে পড়তে গিয়েও বাঁ হাতে আকাশের শার্ট টেনে ধরে নিজেকে সামলায়, মাথা উঁচু করে তাকায়। আকাশকে এখানে দেখে অবাকও হয় খানিক। আকাশ একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। সন্ধ্যা নিজেকে সামলেছে দেখে সে আর হাত বাড়ায় না। তার চোখ দুটো অসম্ভব লাল। দৃষ্টি সন্ধ্যার কান্না মাখা মুখে আনাগোনা করে সেকেন্ড। এরই মাঝে সন্ধ্যার দু চোখ বেয়ে আরও দুফোঁটা জল গড়ায়। আকাশ বোধহয় বুঝল সন্ধ্যার মনোভাব। বাঁ হাত উঠিয়ে আলতো হাতে সন্ধ্যার চোখের জল মুছিয়ে দেয়। ছোট করে বলে, আমাদের সৃজনের কিচ্ছু হবে না, আমি আছি। সন্ধ্যার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। কানের কাছে কয়েকবার বেজে উঠল, আমাদের সৃজন। আকাশ কথাটা বলে বাঁ হাতের মুঠোয় সন্ধ্যার ডান হাতের কবজি নিয়ে বড় বড় পায়ে সামনের দিকে এগিয়ে যায়। সন্ধ্যা আকাশের পিছু পিছু এগোয়, দৃষ্টি পিঠ ফিরিয়ে রাখা আকাশের দিকে, যে ছেলেকে আগলে নিতে ব্যস্ত পায়ে ছুটছে। একটি ফাঁকা জায়গায় নির্দিষ্ট কিছু জায়গা জুড়ে বড়সড় একটি গোডাউন, যার ভেতর আকাশ আর সন্ধ্যা মাত্র প্রবেশ করেছে। প্রবেশ করা মাত্রই তাদের কানে সৃজনের গলা ফাটিয়ে কান্নার আওয়াজ ভেসে আসে। সাথে দৃষ্টিগোচর হয় কাছের মতো একটি বড়সড় পাত্রের ভেতর সৃজনের ছটপটানির দৃশ্য। এই দৃশ্য দেখে আকাশ সন্ধ্যার বুক কেঁপে ওঠে। সন্ধ্যা চিৎকার করে ডেকে ওঠে, সৃজন! আকাশের হাত থেকে নিজের হাত ছুটিয়ে এক প্রকার দৌড়ে যায় সেই কাচের পাত্রের কাছে। ছেলেকে এভাবে ছটফট করতে দেখে সন্ধ্যার মস্তিষ্ক অকেজো লাগে। সে শক্ত কাচের ভেতর ছটফট করতে থাকা সৃজনকে দেখে সেখানে থাপ্পড় দেয় আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, আব্বা, আমার আব্বা, এদিক তাকাও, এই তো আমি এসেছি, মা এসেছি, তাকাও আমার আব্বা, তাকাও আমার দিকে, কিচ্ছু হবে না তোমার। সৃজন কি মায়ের ডাক শুনতে পায়? মায়ের আকুতি শুনতে পায় না বোধহয়। বাচ্চা ছেলেটির চোখ মুখ টকটকে লাল হয়ে গিয়েছে, যে কেউ দেখলে ভয় পাবে। চোখ দুটো বড় বড় হয়ে আছে, দুহাত পা ছড়িয়ে ছিটিয়ে রেখে অনবরত ছটফট করছে। দেখে বোঝা যাচ্ছে তার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। আকাশের দৃষ্টি কয়েক সেকেন্ড ছিলের পানে ছিল, আর শক্তি হয়নি সেখানে দৃষ্টি নিবদ্ধ করতে রাখার।
দৃষ্টি ঘুরে এসেছে সামনে পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসা জেডির দিকে, যে আরামসে বসে একটার পর একটা সিগারেট ফুঁকছে। সামনে একটি ছোট্ট টেবিলের ওপর সিগারেটের পোড়া শেষ অংশগুলো জমিয়ে রেখেছে। দৃষ্টি আকাশের দিকে, মুখে হাসি লেপ্টে। ডান হাতের দু আঙুলের মাঝে সিগারেট যা ঠোঁটের মাঝে রেখে দুবার ধোঁয়া ছাড়ল। আকাশের দিকে দৃষ্টি রেখে দু আঙুলের সাহায্যে সিগারেটে দুবার টোকা মেরে বাঁকা হেসে বলে, কেমন লাগছে এভিজান? অনুভূতি বল, শুনতে ইচ্ছা করছে। আকাশ নির্জীব দৃষ্টিতে তাকিয়ে রইল জেডির দিকে, বলে, যাকে তার আপনজনরা পিছন থেকে কখনো ছুরি চালায়নি সে কি করে আমার ব্যথা বুঝবে? জেডি বেশ অনেকক্ষণ এক ধ্যানে চেয়ে রইল আকাশের দিকে। এক পর্যায়ে ঠোঁট প্রসারিত করে হাসল। আকাশ ঝাপসা দৃষ্টি এদিক ওদিক ঘুরিয়ে শক্ত গলায় বলে, নিজের ভালো চাইলে আমার ছেলেকে ছেড়ে দে। জেডির হাসির মাত্রা গাঢ় হয়। বা পায়ের ওপর রাখা ডান পা নাড়ায় আর বলে, তোর বউকে শর্ত দিলাম তো, মানল না, আমি কি করব? এবার তোরা দুই হাজব্যান্ড ওয়াইফ মিলে ছেলের নিথর দেহ দেখ। আকাশ তার হাতের পিস্তল জেডির দিকে তাক করে হুঙ্কার ছেড়ে বলে, তোকে আমি আরেকটু সময় দিতে চেয়েছিলাম, কিন্তু এখন বুঝলাম তোর অনেক তাড়া আমার হাতে মরার। তাহলে মর। কথাটা শুনে জেডি শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে বসা থেকে উঠে দাঁড়ায়। বা হাতে একটি রিমোট দেখিয়ে বলে, এটা কি জানিস? তোর ছেলের পিঠে ওই যে পাওয়ারফুল বোম সেট করা দেখতে পাচ্ছিস, সেটারই রিমোট। আর 10 মিনিট পর ওই বোম একা একাই ফেটে তোদের জীবন সৃজন রোস্ট হয়ে যাবে। যদি আমার মুড চেঞ্জ হয়, জীবন্ত সৃজনকে আর 10 মিনিটও দেখতে ইচ্ছে না করে, তাহলে এখানে জাস্ট একটা ক্লিক করে তোর এত সাধের বাচ্চাটাকে রোস্ট বানাবো। আর তারপর ওকে করব জানিস? তোর বউকে বলেছি অবশ্য, এখন তোকেও বলছি। তারপর তোর বাচ্চার রোস্টটা একটা কুকুরকে খেতে দেব। পরে হাড্ডিগুলো থাকলে ওগুলো কবর দিস, আর না থাকলে তো নাই। আকাশ স্তব্ধ চোখে তাকায় জেডির দিকে। জেডির মুখে হাসি লেপ্টে। আকাশের দৃষ্টি ঘুরে ছটফটানো কান্নারত বোমা সেট করে রাখা সৃজনের দিকে চোখ পড়ে। জেডি যা বলল সব সত্যি। ওই তো সৃজনের পিঠে বোমা সেট করা, যেখানে সময়টাও দেখা যাচ্ছে। আকাশের মনে হলো তার শরীর ভেঙে আসছে। জেডির দিকে তাক করে রাখা পিস্তলহি ধীরে ধীরে নামিয়ে নেয়। ওদিকে এতক্ষণ সন্ধ্যা তার ছেলেটাকে একবার ধরার জন্য যেমনি ছটফট করছিল, তেমনি অধীরের কথাগুলো শুনে সে স্তব্ধ হয়ে যায়। বিস্ময়ে দৃষ্টি ঘুরে যায় অধীরের দিকে। সৃজনকে আটকে রাখা কাচের সাথে নেতিয়ে আসা শরীরটা কোনো রকমে ঠেকিয়ে রেখেছে। তার সৃজন বেঁচে না থাকলে আল্লাহ যেন তাকে এই দুনিয়ায় আর সেকেন্ডও বেঁচে না রাখে। সে সেই আর্জিটুকুই আল্লাহর দরবারে খুব যত্নে তুলে রাখল মেয়েটা। জেডি আকাশকে একেবারে চুপ হয়ে যেতে দেখে এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। রিমোটটি উপর দিকে ছুঁড়ে আবারও ক্যাচ ধরে হেসে বলে, তোর বাচ্চা ওভাবে ছটফট করছে কেন জানিস? ও ঠিক করে অক্সিজেন পাচ্ছে না। বেচারা নিষ্পাপ সৃজন, বাপ মায়ের ভুলের শাস্তি সে দিচ্ছে। অনেকক্ষণ থেকে এভাবে কষ্ট পাচ্ছে। আমার অবশ্য তোদের বাচ্চাকে এভাবে দেখতে ভালোই লাগছে। কি সুন্দর ছটফট করছে দেখ। আকাশ চোখ বুজে নিল, কাপা গলায় বলে, কি চাইছিস তুই? জেডির সহজ উত্তর, তুই তো জানিস এভিজান, আমার প্রাণকে ছাড়া আর কিছুই চাই না আমি। আকাশ তাকায় জেডির দিকে, শক্ত কণ্ঠে বলে, জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে। তোর মতো নোংরা মস্তিষ্কের মানুষ আমার সন্ধ্যামালতির ছায়াও মারাতে পারবি না। জেডি আকাশের দিকে চেয়ে রইল। একসময় যে মেয়ের গল্প করে করে সে এবির কান ঝালাপালা করে ফেলত, যে মেয়েকে সে শুধু তার প্রাণ ডাকত, আকাশও তার সাথে মিলিয়ে জ্যাকের প্রাণ বলত, আজ সেই মেয়েকে এবি কি সুন্দর করে আমার সন্ধ্যামালতি বলে সম্বোধন করছে। জেডি মৃদু হেসে বলে, ভালো মস্তিষ্কের মানুষ হলে আমার প্রাণকে আমি পেতাম এবিজান। আকাশের দৃঢ় কণ্ঠ, নো। জেডি হাসে, বলে, কেন পেতাম না? তুই আমাকে কথা দিয়েছিলি তুই নিজ দায়িত্বে আমার প্রাণকে খুঁজে আমার হাতে ওকে তুলে দিবি। আকাশের সহজ উত্তর, কারণ সন্ধ্যামালতি আমার বিবাহিত স্ত্রী, আর আমি কাপুরুষ নই যে আমি আমার স্ত্রীকে আরেক পুরুষের হাতে তুলে দেব। আকাশের কণ্ঠে তীব্র অধিকার বোধ। জেডির মুখ মলিন হয়। খুব দ্রুত নিজেকে সামনে নিয়ে সামান্য হেসে বলে, জানিস এভিজান, আমার প্রাণের পেটের বাঁ পাশে একটা ছোট্ট বাদামি রঙের জন্মদাগ আছে। ওই জন্মদাগে নিয়ম করে ঠোঁট ছোঁয়ানোর স্বপ্ন দেখেছে আমি। এখনও সেই ইচ্ছে আগের মতোই আছে। দিয়ে দে আমার প্রাণকে, আমি আমার ইচ্ছেটা পূরণ করি। দিবি? কথাটা শুনতে আকাশের চোখ মুখ শক্ত হয়ে যায়। বা হাতে জেডির কলার ধরে বাতে দাঁত চেপে বলে, জ্যাক, আমার সন্ধ্যামালতিকে নিয়ে এসব মন্তব্য করা থেকে বিরত থাক, নয়তো তোর মুখ আমি ভেঙে দিব। জেডি প্রাণহীন হাসে, বলে, এটুকুতেই এত জ্বলছে এভিজান? আর তুই যে আমার প্রাণকে গভীরভাবে ছুঁয়েছিস, বাচ্চার মা পর্যন্ত বানিয়ে দিয়েছিস, এটা আমার ঠিক কোথায় গিয়ে লাগে জানিস? আকাশ চোখ বুঝল, শক্ত গলায় বলে, আমার বাচ্চাকে ছেড়ে দে।
জেডি হাতের আধ খাওয়া সিগারেটটি ছুঁড়ে ফেলে আকাশকে একটা ধাক্কা দিয়ে বলে, তোরা আমার কথা না মানলে আমি কি করে তোদের কথা মানব? এর চেয়ে তোরা আর কিছুক্ষণ ওয়েট কর, তারপর তোদের বাচ্চা। এইটুকু বলতে আকাশ জেডির দিকে এগিয়ে এসে অনুনয়ের সুরে বলে, আমি তোকে কথা দিচ্ছি, আমি সন্ধ্যা মালতীর সাথে থাকবো না। আমি ওর থেকে সবসময় ডিস্টেন্স মেনটেন করে চলব। তুই আমার বাচ্চাটাকে ছেড়ে দে জ্যাক, প্লিজ। জ্যাক হেসে বলে, ডিভোর্স দিয়ে আমার হাতে তুলে দিবি? আকাশ রাগান্বিত স্বরে বলে, ইম্পসিবল। আমি বলেছি ডিস্টেন্স মেনটেন করব, নট সেপারেশন, ওকে? জেডি হাতের রিমোটটি ঘোরাতে ঘোরাতে শব্দ করে হেসে বলে, তাহলে তো হবে না এফিজান, হয় আমার প্রাণকে একেবারে ছেড়ে দিয়ে আমার হাতে তুলে দে, নয়তো ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরে যা। আকাশ রেগে দু হাতে জেডির কলার চেপে ধরে। কিছু বলতে গিয়েও থেমে যায়, গলা বেঁধে আসছে। সৃজনের কান্নার আওয়াজ কানে সূচের ন্যায় ফুটছে, বুকটায় বড্ড ব্যথা করছে। বাবা হিসেবে নিজেকে বরাবই ব্যর্থ আর অসহায় লেগেছে, যার পরিধি আজ কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে। আকাশ অসহায় দৃষ্টিজোড়া জেডির দিকে রেখে কণ্ঠে তীব্র অসহায়ত্ব ফুটিয়ে বলে, আমার ছেলেটার তো কোনো দোষ নেই, ওকে ছেড়ে দে জ্যাক। তুই আমাকে মেরে ফেল না, আমি নিজে সারেন্ডার করছি তোর কাছে, বিলিভ মি, আমি তোকে ভুল করেও প্রতিহত করব না। জেডির মাঝে তেমন কোনো প্রভাব পড়ল বলে মনে হলো না। সে ঘাড় চুলকে উপহাসমূলক কণ্ঠে বলে, সরি রে এভি, তোর কাছে দুটোই অপশন, হয় আমার সন্ধ্যাপ্রাণকে আমার হাতে তুলে দে, নয়তো সৃজনের লাশ উপহার নে। আকাশের মলিন মুখ আরও মলিন হয়। কি করবে সে? কোথায় যাবে? কার কাছে হেল্প চাইবে? হেল্প চাওয়ার মানুষটাই তো বেইমানি করছে। আকাশ জেডির কলার ছেড়ে দেয়, নির্জীব গলায় বলে, তোর জন্য আমি কত কিছু করেছি জ্যাক, আর তুই তার প্রতিদান এভাবেই দিচ্ছিস? তোর এসব বিশ্বাসঘাতকতা আমাকে অনেক আগেই মেরে ফেলেছে জানিস। শুধু আমার সন্ধ্যামালিতা আর আমার বাচ্চাটাই বাকি ছিল। এ পর্যায়ে জেডিকে কিছুটা বিভ্রান্ত দেখা গেল। দৃষ্টি সরিয়ে নেয় আকাশের থেকে, ঘাড় ঘুরিয়ে তাকায় সৃজনের দিকে। যে ছেলেটা এখনও সেই একইভাবে ছটফট করছে, ঠিক যেভাবে মাছেরা স্থলে এসে বাঁচার জন্য ছটফট করে। অথচ জেডির মাঝে সৃজনের জন্য বিন্দু মাত্র খারাপ লাগা দেখা গেল না। তার দৃষ্টি ঘুরে আসি সন্ধ্যার উপর। মেয়েটা কেমন করুণ চোখে জেডির দিকে চেয়ে আছে, মনে হচ্ছে কোনো পাথর। চোখ দুটো টকটকে লাল। জেডি ঢোক গিলল। সন্ধ্যা সৃজনের দিকে তাকালো, কাচের উপর দুহাত রেখে ছেলের পানে অসহায় চোখে চেয়ে করুণ স্বরে আওড়ায়, মা, তোমাকে একা একা কোথাও যেতে দিব না, আমার আব্বা যান তুমি, আরেকটু অপেক্ষা করো, মা তোমাকে ঠিক বাঁচিয়ে নিব, কিচ্ছু হবে না তোমার। কথাগুলো বলে সন্ধ্যা এক পর্যায়ে ফুপিয়ে উঠল। এই কাঁচের ভেতরে তার সৃজন মরণ যন্ত্রণায় ঝটফট করছে। সে আর পারছে না ছেলের এই আহাজারি দেখতে, আর সহ্য হয় না। সন্ধ্যা খুব কষ্টে নিজেকে সামলায়, কাঁচের উপরেই ছেলেকে কয়েকটা চুমু আঁকে, এরপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। দুর্বল পা দুটো টেনে জেডির দিকে এগিয়ে আসে। পা থেমে যায় আকাশের পাশাপাশি এসে, ভাঙা গলায় বলে, আমার বাচ্চাটাকে ছেড়ে দাও অধীর ভাইয়া, প্লিজ। জেডি জিভ দ্বারা শুকনো ঠোঁট ভিজিয়ে বলে, তবে আমার শর্ত মেনে নে। এটুকু বলে জেডি প্যান্টের পকেট থেকে একটি কাগজ আর কলম বের করে আকাশের দিকে বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বলে, ডিভোর্স পেপার, দুজন সাইন করে দে, আমিও তোদের বাচ্চাকে ছেড়ে দিচ্ছি। আকাশ সন্ধ্যা দুজনেই বিস্ময় চোখে চেয়ে আছে জেডির ধরে রাখা ডিভোর্স পেপারটির দিকে। তখনও কানে ভেসে আসছে সৃজনের বাঁচার জন্য চিৎকার করা কান্নার আওয়াজ। বুকের অসহনীয় ব্যথা, কানে বিষের ন্যায় সৃজনের কান্নার আওয়াজ, নিজেদের বাচ্চাকে বাঁচাতে নিজেদের বিচ্ছেদ, সব মিলিয়ে আকাশ সন্ধ্যার শরীর মন দুটোই ভেঙে আসে। সন্ধ্যার দুচোখ ফেটে নোনা জল গড়ায়। মা হয়ে সৃজনকে নিজের চোখের সামনে কিভাবে মরতে দেখবে? আর আকাশ, সৃজন যার অংশ, সেই মানুষটার সাথে একেবারে বিচ্ছেদ নিয়েই বা কী করে বাঁচাবে? গত কয়েকটা বছর যত কষ্টই করুক, দিন শেষে একটি সত্য কথা জলজল করত, আকাশ সন্ধ্যার স্বামী। কিন্তু আজ সেই পরিচয়টুকুও তার জীবন থেকে মুছে ফেলতে হবে। কান্নারা সন্ধ্যার গলায় দলা পাকিয়ে আসে। আকাশ জেডির দিকে কেমন করে চেয়ে আছে। সন্ধ্যা মালতীর সাথে বিচ্ছেদ, এর চেয়ে তো সারা জীবন দূরত্বই বেশ ভালো ছিল। সে কেন লোভী হতে গেল? কেন লোভী হয়ে সন্ধ্যা মালতীর সাথে দূরত্ব মেটাতে চাইল? জেডি আকাশ আর সন্ধ্যার দিকে বেশ কয়েকবার তাকালো। এরপর এপাশ ওপাশ হাঁটতে হাঁটতে তাড়া দিয়ে বলে, খুব বেশি সময় নেই, আর মাত্র মিনিট, ফার্স্ট ভেবে কাজ সেরে ফেল, ব্যাপারটা তোদের সৃজনের জন্যই ভালো হবে। আকাশ আর সন্ধ্যা দুজনেই কান্নারত সৃজনের দিকে তাকালো, যে সেই একইভাবে ছটফট করছে, শ্বাসকষ্টের রোগীর মতো বারবার হাঁ করছে একটু শ্বাস নেওয়ার আশায়। বাচ্চাটির চোখ মুখ অসম্ভব লাল, আর মিনিট এভাবে থাকলে তাদের সৃজন এমনিই মরে যাবে, বোমার আর প্রয়োজন পড়বে না।
ছেলের অবস্থায় আকাশ সন্ধ্যার বুক ফেটে যাওয়ার উপক্রম হয়। সন্ধ্যার দুচোখ বেয়ে বর্ষণের ন্যায় অশ্রুকণা ঝরে। আকাশ দমবন্ধ অনুভূতি নিয়ে জেডির দিকে ফিরে তাকায়। ঠোক গিলে বলে, আমি সন্ধ্যামালতীকে তোর জন্য ছেড়ে দিলে ওপারে ওকে পাবো না। এটা আমি করতে পারবো না। মেরে ফেল আমার বাচ্চাকে। দুনিয়ার জীবন তো শেষ নয়। আমি আর আমার সন্ধ্যামালতী দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন পেরিয়ে ইহজীবনে আমাদের বাচ্চার সাথে মিলিত হওয়ার অপেক্ষা করব। সাথে তোর হিসাব নিকাশ। এই সংক্ষিপ্ত জীবনের জন্য হয়ে গেলাম এক স্বার্থপর বাবা। কথাটা শুনতেই আকাশের পাশে দাঁড়ানো সন্ধ্যা চেঁচিয়ে বলে, আমি আমার বাচ্চাকে। বাকিটুকু বলার আগেই আকাশ ডান হাতে সন্ধ্যার মুখ চেপে ধরে। সন্ধ্যা ছাড়া পাওয়ার জন্য ছটফট করে। সে তার বাচ্চাকে ছাড়া কি করে থাকবে? কখনো পারবে না সে। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার। মেয়েটির ছলছলে দৃষ্টি জেডির দিকে, যে চোখে কত শত আর্জি আহাজারি মিশে আছে। সন্ধ্যার দৃষ্টিতে জেডির দৃষ্টি মিললেও জেডির মনে দয়া হলো না। সে দৃষ্টি ফিরিয়ে আকাশের দিকে তাকালো। আকাশের এটুকু রিয়াকশন সে বোধহয় আশা করেনি, আরও কিছু আশা করেছে। আকাশ জেডির চঞ্চল দৃষ্টিতে দৃষ্টি রেখে ধরা গলায় বলে, আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না জ্যাক। অরুণ অনামিকার কবর পাড়ে বসে আছে। সেই যে গতকাল তার থেকে অনামিকাকে জোর করে ছাড়িয়ে নিয়ে কবর দিয়ে দিল, সেই থেকে তার আর নড়চড় নেই। একবারের জন্য দু চোখের পাতা বন্ধ হয়নি। গতকাল সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে, রাত পেরিয়ে সকাল এসেছে, বেলা বেড়েছে। অরুণ এখনও সেই একইভাবে এখানে বসে আছে, দৃষ্টি অনামিকাকে চাপা দেয়া মাটির উপর। হাত পায়ে মাটি দিয়ে পুরো মেখে আছে। হঠাৎই অরুণ কবরের দিকে ঝুঁকে কান পাতে কিছু শুনতে চাইছে বোধহয়, কিন্তু কোনো আওয়াজ না পেয়ে অরুণ করুণ সুরে ডাকে, অনামিকা, অনামিকা, অনামিকা। কোনো সাড়া না পেয়ে অরুণের বুকটা কেমন হাহাকার করে উঠল। আনিকার হাজব্যান্ড সকালে একবার অরুণকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য টেনে গিয়েছে, কিন্তু নিয়ে যেতে পারেনি। এখন আবার এসে অরুণকে কবরে এভাবে কান পাততে দেখে অসহায় দৃষ্টিতে তাকালো। ছেলেটা এক রাতেই একেবারে নিস্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছে অনামিকা অরুণ দুজনেই হারিয়ে গেছে। পার্থক্য শুধু অনামিকা দেহ নিয়ে হারিয়েছে, আর অরুণের কেবল দেহটা রয়ে গেছে। আনিকার হাজব্যান্ড এগিয়ে এসে অরুণের পাশে দাঁড়ায়। হাঁটু গেড়ে বসতে নিলে পায়ের সাথে একটি বড়সড় বক্স বেঁধে যায়। লোকটির কপালে ভাঁজ পড়ে। মনে হচ্ছে মোটামুটি বড় সাইজের একটি ট্রাঙ্ক এটা। সে কৌতূহলবশত ট্রাঙ্কের ছিটকিনি খোলে, ঢাকনা উঁচু করলে দৃশ্যমান হয় একটি মানুষের কাটা মাথাসহ শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, যেগুলো একটার পর একটা সাজিয়ে রাখা। আনিকার হাজব্যান্ড ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে, কারেন্ট শক খাওয়ার মতো দুহাত পিছিয়ে যায়। এদিকে কারো চেঁচানোর শব্দে অরুণের কপালে বিরক্তির ভাঁজ পড়ে। সে ধীরে ধীরে উঠে বসে বাদিক ফিরলে তার চোখেও একই দৃশ্য ধরা দেয়। অরুণের মাঝে তেমন ভাবান্তর দেখা গেল না। অনামিকাকে হারানোর শোক কোনো কিছু দাবিয়ে যেতে পারছে না। অরুণের চোখে পড়ে কাটা মাথার উপর একটি সাদা কাগজ। সে তার বাঁ হাত বাড়িয়ে কাগজটি নিয়ে মেলে ধরলে সর্বপ্রথম চোখে পড়ে 2 লাইন। যাওয়ার আগে আমার তরফ থেকে তোর জন্য ছোট্ট একটি উপহার। হি রেপড অনামিকা। মাঝে পাতা ভর্তি অনেক লেখা, যার একেবারে শেষ লাইন, এভি আমায় ঘৃণা করে, ভীষণ ঘৃণা করে। ওর ঘৃণার তালিকায় আমার স্থান শীর্ষে। আজ তুই খুব খুশি হয়েছিস তাই না অরুণ? অরুণের হাত কাঁপছে। অস্পষ্ট স্বরে আওড়ায়, জেডি। কাগজটি ছুঁড়ে ফেলে অতি ক্লান্তিতে নুইয়ে পড়া শরীরটা টেনে তুলে এলোমেলো পায়ে এগিয়ে যায়। শার্টের হাতা দিয়ে কবার চোখের জল মুছে নেয়। আনিকার হাজব্যান্ড বেশ কয়েকবার ডাকল অরুণকে। অরুণ শুনল না। বিড়বিড় করল, ওকে আকাশ মেরে ফেলবে। মিটিমিটি আলোয় ঘেরা একটি ঘরে একজন লোক হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। তবে আশেপাশে কেউ না থাকায় বেশ অনেকক্ষণ যাবৎ চেষ্টা করায় হাত পায়ের বাঁধনগুলো ঢিলে হয়ে এসেছে। লোকটি সুযোগ বুঝে থেমে থেমে বারবার চেষ্টা করতে থাকে। অনেকটা সময় পর সে হাতের বাঁধন পুরোপুরি ছুটিয়ে ফেলতে সক্ষম হয়। লোকটির চোখে মুখে উৎফুল্লতা ঘিরে ধরে। সে ব্যস্ত হাতে পায়ের বাঁধসহ মুখের বাঁধন খুলে ফেলে। ঘরের এক কোণায় একটি ল্যাপটপ রাখা, যেখান থেকে একটি পেনড্রাইভ খুলে পকেটে ভরে এক প্রকার দৌড়ে দরজার কাছে দরজা টানলে দেখল দরজা খোলাই আছে। সে দ্রুত ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে। তখনই পাশের রুম থেকে আরেকটি ছেলে বেরিয়ে আসে। দুজনের চোখাচোখি হয়। দুজনেই দুজনের পরিচিত হওয়ায় তাদের মাঝে তেমন ভাবান্তর হলো না। সেকেন্ডের জন্য দুজন দুজনের দিকে চেয়ে থাকে। এরপর প্রথম ছেলেটি অপর ছেলের কাঁধে হাত রেখে ছোট্ট করে বলে, সাবধানে বাসায় যাও। কথাটা বলে সে আর এখানে দাঁড়ায় না, এক প্রকার দৌড়ে বেরিয়ে যায় এই জায়গা থেকে। পিছু পিছু সেই ছেলেটিও যায়, তবে তার মাঝে তেমন তাড়া দেখা গেল না।
যে ছেলে পকেটে পেনড্রাইভ ভরে বেরিয়ে এসেছে সে রাস্তায় দিক বিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছে। পায়ে জুতো নেই, শার্ট প্যান্টের অবস্থা শোচনীয়, চুলগুলো উস্কো খুস্কো, চোখ মুখ শুকনো, চোখ দুটো লাল, বড্ড তাড়াতাড়, পকেটে 1 টাকা নেই, ফলস্বরূপ চাইলেও একটি গাড়ি নিতে পারল না। তার পা দুটো থেমে নেই, দৌড়াতে দৌড়াতে একসময় এক মেইন রোড থেকে আরেক মেইন রোডে এসে পৌঁছেছে। পা জোড়া এখনও থেমে নেই তার, বারবার শুকনো ঢোক গিলছে। রাস্তার এপার থেকে ওপারে যায় চলন্ত গাড়ির মাঝ দিয়েই। কয়েকজন বোধহয় ছেলেটাকে 2-4টে গালিও ছুড়ল। আজ যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো তখন তো পাবলিক সবার আগে ড্রাইভারকেই ধরতে আসত। কিন্তু ছেলেটির এদিকে মন নেই, সে তার মতো ছুটছে। আরও অনেকটা পথ দৌড়ে একটু সময়ের জন্য থেমে যায়। হাঁপানি রোগীর মতো হাঁপায়, বুক ধুকধুক করছে। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজল। একজন লোককে পাশ দিয়ে যেতে দেখে ছেলেটি হাঁসফাঁস কণ্ঠে বলে, আঙ্কেল, আপনার ফোনটা দেয়া যাবে প্লিজ আঙ্কেল। লোকটি এমন উস্কো খুস্কো ছেলের দিকে কেমন করে যেন তাকালো। দেখে ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে, কথাবার্তাও ভালো, কিন্তু এভাবে পাগলের মতো করছে কেন বুঝল না। পা দুটোও খালি, আবার ফোন চাইছে। ভদ্রলোক এত না ভেবে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে ছেলেটির দিকে দিলে ছেলেটি দ্রুত ফোনটি নিয়ে আকাশের নাম্বারে ডায়াল করে ফোন কানে ধরে। আকাশের ফোন রিসিভ হয় না। ছেলেটি বেশ কয়েকবার কল করেও আকাশকে ফোনে না পেয়ে তীব্র হতাশার শ্বাস ফেলে ভদ্রলোককে ফোনটি ফিরিয়ে দিয়ে আবারও দৌড় লাগায় একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে। বিড়বিড় করে, প্লিজ জেডি, স্টপ দ্য গেম। সৌম্য রাতটুকু ইরার সাথে থেকে সকাল সকাল সন্ধ্যাদের বাড়ি আসছিল সন্ধ্যার খোঁজ নিতে। আজকাল মেয়েটাকে একবার ফোনে না পেলেই টেনশনে কিচ্ছু ভালো লাগে না। তাদের জীবনে তো দুঃখের শেষ নেই, বিপদের শেষ নেই, আর তাই সে নিজ বাড়িতে মন টিকাতে পারে না। বোনের ছেলেকে সুস্থ না দেখে তার মন শান্ত হবে না, এজন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। অর্ধেকটা পথ আসার পর হঠাৎ সৌম্যর পা থেমে যায় অনাকাঙ্ক্ষিত কাউকে দেখে। বিস্ময় দৃষ্টিতে তাকায় তার সামনে দণ্ডায়মান রিহানের দিকে। রিহানের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। রিহানের পরনে একটি পুরনো কুচকানো শার্ট প্যান্ট, চোখ মুখ সহ চুলগুলো উস্কো খুস্কো। গত 1 বছর আগের চেয়ে প্রায় অর্ধেকটা শুকিয়ে গেছে। পায়ে জুতোও নেই, মলিন মুখে চেয়ে আছে সৌম্যর দিকে। কিছুক্ষণ আগে যে 2জন ছেলে এক বদ্ধ কুটির থেকে ছাড়া পেয়েছে তাদের মধ্যে দ্বিতীয় ছেলেটি রিহান, যার মাঝে তেমন কোনো তাড়া ছিল না। ছিল বোধহয়, মনে বড্ড তাড়া ছিল, কিন্তু শরীর অত্যধিক দুর্বল হওয়ায় পা চালাতে পারছিল না, তাই ধীরে সুস্থেই বাড়ির পথে হাঁটছিল। টাকা নেই, রাস্তা চেনে না, সব মিলিয়ে একটু একটু করে অনেককে জিজ্ঞেস করে করে এগোচ্ছিল। পথিমধ্যে সৌম্যর দেখা পেয়ে গেল। সৌম্য রিহানের দিকে চেয়ে অস্ফুটস্বরে আওড়ায়, রিহান। রিহান দুর্বল পায়ে এগিয়ে এসে সৌম্যকে জড়িয়ে ধরে, ভাঙা গলায় বলে, তোরা কি কেউ আমায় খুঁজিসনি সৌম্য? আমার তোদেরকে খুব মনে পড়ত। সৌম্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে রিহানের কথা ঠিক বুঝতে পারছে না। রিহান বেঁচে থাকলে গতকাল অধীর তাকে কেন বলল সে রিহানকে মেরে ফেলেছে? শুধু এটুকুই নয়, বলেছে কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে। অধীর তাকে মিথ্যে কেন বলল? সৌম্যর মস্তিষ্ক কাজ করে না, কিচ্ছু বুঝতে পারে না। জেডি এপাশ ওপাশ হাঁটতে হাঁটতে আকাশ আর সন্ধ্যার দিকে চেয়ে হেসে বলে, তোরা কি এই ডিভোর্স পেপারে সাইন করবি নাকি তোদের বাচ্চার করুণ অবস্থা নিজ চোখে দেখবি বলতো? আর মাত্র 2 মিনিট টাইম আছে, মিছেমিছি বাচ্চাটাকে কষ্ট দিচ্ছিস। আকাশ সন্ধ্যার মুখ থেকে হাত সরিয়ে নিয়েছে, চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে জেডির দিকে। সন্ধ্যা আকাশের থেকে ছাড় পেয়ে আরেকবার কান্নারত সৃজনের দিকে তাকায়। ছেলেকে এখন আগের চেয়েও খারাপ অবস্থায় দেখে দম আটকে আসে মেয়েটার, মনে মনে খুব করে আল্লাহকে ডাকে। এদিকে জেডি নিজের মতো হাসতে হাসতে আবারও বলে, মিসেস আসমানি নোয়ানকে মারলাম, নিয়াজকে মারলাম, আরও কতজনকে মারলাম। গত 1 বছরে 1000 বার তোদের বাচ্চাকে মারতে গিয়ে ব্যর্থ হয়ে আজ সফল হতে যাচ্ছি। কথাগুলো শুনে আকাশ চোখ বুজে নিল। দম বন্ধ হয়ে আসছে, আর সইতে পারছে না ছেলের আর্তনাদ, আর পারছে না প্রিয় বন্ধুর এই রূপ সহ্য করতে। বুকটা ফেটে যাবে বোধহয়। এদিকে সন্ধ্যা ভস্য করা দৃষ্টিতে তাকায় জেডির দিকে। এতগুলো মানুষের খুনি শুধুমাত্র এই অধিল নামের জানোয়ার। একে বাঁচিয়ে রাখলে তার আম্মা, তার বিপদের বড় ভাই নিয়াজ ভাইয়া, ওদের সাথে বেইমানি করা হবে। সন্ধ্যা এদিক ওদিক তাকিয়ে আশেপাশে কিছু খুঁজল। সামান্য পিছন দিকে দেয়ালের সাথে একটি তলোয়ারের মতো কিছু একটা দেখতে পায়। সন্ধ্যা যদিও ঠিক করে বুঝল না এটা কি, তবে হাত বাড়িয়ে জিনিসটির মাথা ধরে সামান্য টান দিতেই বেরিয়ে আসে চকচকে ধারালো তলোয়ার। সন্ধ্যা জিনিসটি দেখে ঢোক গিলল।
নিজেকে শক্ত করে জেডির দিকে চেয়ে সামান্য এগিয়ে এসে রাগান্বিত সরে চেঁচিয়ে ওঠে, অনেক মানুষ মেরেছিস, এবার নিজে মর। কথাটা বলতে বলতে সন্ধ্যা তার হাতের তলোয়ারটি অধীরের বুক বরাবর তাক করে। তখনই আকাশ মাঝপথে তার ডান হাত উঠিয়ে সন্ধ্যার বাড়িয়ে দেওয়া তলোয়ারের মাঝ বরাবর শক্ত হাতে চেপে ধরে। সন্ধ্যার রাগান্বিত দৃষ্টি অধীরের পানে। ফোঁসফোঁস করতে করতে বলে, আমাকে ছাড়ুন, আমি ছাড়ব না এই জানোয়ারকে, ওর কোনো অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার। অধীর বিস্ময় দৃষ্টিতে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যার চোখ মুখ লাল হয়ে উঠেছে, মুখাবয়বে তার প্রতি তীব্র ক্রোধ ঝরে পড়ছে। অধীর ঢোক গিলল, দৃষ্টি নামিয়ে সন্ধ্যার বাড়িয়ে দেওয়া তলোয়ারটির দিকে তাকায়। দৃষ্টি আটকায় তলোয়ারের মাঝ বরাবর আকাশের চেপে রাখা শক্ত হাত। আকাশের হাত বেয়ে টপ টপ করে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। অধীর ব্যথাতুর নয়নে তাকায় আকাশের হাতের দিকে, কিন্তু সে এগোলো না আকাশের দিকে। ঢোক গিলল দুবার, এরপর দৃষ্টি উঠিয়ে আকাশের চোখের দিকে তাকায়। আকাশের চোখ দুটো এতটাই লাল যেন মনে হচ্ছে টোকা দিলেই এই দু চোখ বেয়ে রক্তের বৃষ্টি ঝরতে শুরু করবে। আকাশের চোখের সামনে ভেসে ওঠে মায়ের আদুরে আব্বা ডাক। মনে পড়ে মায়ের আদুরে হাত মাথায় বুলানো দৃশ্য। মনে পড়ে যে কোনো বিপদে মায়ের কাছে ছুটে গেলে মা তাকে কত যত্ন করে আগলে নিত। এত এত ভালোবাসার দিন শেষে আকাশের চোখের সামনে ভেসে ওঠে শেষবার মায়ের মুখ ফিরিয়ে নেবার দৃশ্য। আর তারপর মায়ের মরা মুখটা দেখার সৌভাগ্যটুকুও তার হয়নি, যার পিছনে কেবল আর কেবলমাত্র তার সামনে দাঁড়িয়ে তার নামে প্রিয় বন্ধু জ্যাক দায়ী। সেদিন নিয়াজের শেষ সময়ের দৃশ্যগুলো স্মৃতির পাতায় উকি দিতে ভুলল না। সব শেষে তার কলিজার টুকরো সৃজনকেও বাদ রাখল না তার সেই নামের প্রিয় বন্ধু। জেডি আকাশকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হেসে বলে, বাকিটুকু বলার সুযোগটুকু আর হয় না অধীরের। আকাশ তলোয়ারটির মাঝ বরাবর ধরে রাখা অবস্থাতেই তার রক্তমাখা হাতে তলোয়ারটি জেডির বুকের একদম বাঁ পাশে গেঁথে দেয় সর্বশক্তি দিয়ে। তলোয়ারের যেখানে আকাশ ধরে রেখেছিল, অর্থাৎ তলোয়ারের পুরো অর্ধেকটুকু অংশ পুরোটাই জেডির বুকে গেঁথে দিয়েছে আকাশ, যার ফলে আকাশের হাত গিয়ে ঠেকেছে জেডির বুকে। আকাশের হঠাৎ আক্রমণ জেডি বিন্দুমাত্র আন্দাজ করতে পারেনি। চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায়। নয়ের পর আকারটুকু অধীরের জিভে আটকে যায়। চোখ দুটো একেবারে স্থির করে আকাশের চোখে রাখা। টলমলে দু চোখে বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। একই সময় আকাশের রক্তলাল দু চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়ায়। দু বন্ধুর দৃষ্টি দু বন্ধুর দিকে। আকাশ জড়িয়ে যাওয়া কণ্ঠে আওড়ায়, জানি আমি তোর প্রিয় তালিকা থেকে অনেক আগেই কেটে গিয়েছি, কিন্তু তুই হাজারটা অন্যায় করার পরও আমি আমার প্রিয় তালিকা থেকে তোকে মুছতে পারিনি। আর আজ তুই আমায় আমার সেই প্রিয় মানুষের বুকে ছুরি চালাতে বাধ্য করলি। এত কষ্ট না দিলেও পারতি জ্যাক। আমি তোকে কখনো ক্ষমা করব না, আমার সবচেয়ে প্রিয় ভাইকে আমার হাত দিয়ে এত নির্মমভাবে কেড়ে নেওয়ার অপরাধে। অধীরের দৃষ্টি নিভু নিভু হয়ে আসে। সে তলোয়ার কিনে এনেছে, তার প্রাণ তলোয়ারটি এগিয়ে দিয়েছে, আর তার জান বন্ধু তার বুকে সেই তলোয়ার গেঁথে দিয়েছে। কথাটা ভেবে অধীর তার ঠোঁটের কোণে খুব সামান্য ব্যথাতুর একখানা হাসি ফোটায়। খুব কষ্টে ডান হাতের দু আঙুল দিয়ে তার গার্ডদের উদ্দেশ্যে কিছু ইশারা করতেই তারা দ্রুত সৃজনকে কাছের ভেতর থেকে সৃজনকে বের করে আনে। এতক্ষণে সৃজনের সব শক্তি ফুরিয়েছে, যার ফলে কান্নার আওয়াজও আর বের হয় না। কিন্তু এতক্ষণ শ্বাস নেওয়ার জন্য যেভাবে ছটপট করছিল, এখন শ্বাস নিতে পেরে একটু শান্ত হয় বাচ্চাটি। একজন গার্ড সৃজনের বেঁধে রাখা ফেক টাইম বম খুলে ছুঁড়ে ফেলে দেয়। এরপর এগিয়ে গিয়ে সন্ধ্যার দিকে নেতিয়ে পড়া সৃজনকে বাড়িয়ে দিয়ে ভদ্রতাসূচক বলে, ম্যাম, আপনার বাচ্চা। সন্ধ্যার বিস্ময় দৃষ্টি সেই বোমার দিকে, যেখানে 10 মিনিটের জায়গায় আরও কয়শো মিনিট পেরিয়েছে কে জানে, অথচ জিনিসটির কোনো রিয়াকশন নেই। সন্ধ্যা সৃজনকে কোলে নিয়ে শক্ত করে তার বুকে চেপে ধরে। দৃষ্টি ঘুরিয়ে তাকায় অধীরের দিকে, যার টলমলে ব্যথাযুক্ত হাস্যোজ্জ্বল মুখটা তার পানে। সন্ধ্যার বুক ধুকধুক করছে। জেডির হাত থেকে রিমোট পড়ে যায়। ততক্ষণে সে দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও হারায়। ঝাপসা দৃষ্টিজোড়া সন্ধ্যার থেকে সরিয়ে আকাশের দিকে রাখে। তখনই ধপ করে বসে পড়ে মেঝেতে, দু হাত ছেড়ে দেয়। জেডি পড়ে যেতেই আকাশের হুঁশ ফিরল যেন। জেডিকে পড়ে যেতে দেখে আকাশের বুক ধক করে ওঠে। সে জেডির সাথে সাথে দ্রুত বসে পড়ে। চোখের পলকে জেডির বুক থেকে তলোয়ারটি টেনে বের করে। জেডি মৃদু আর্তনাদ করে ওঠে। আকাশের দিশেহারা লাগে। সে জেডির রক্তমাখা বুকে দুহাতে বোলায়। ঝাপসা দৃষ্টি জেডির দিকে চেয়ে অসহায় কণ্ঠে আওড়ায়, জ্যাক, জ্যাক, তুই ঠিক আছিস? বলতে বলতে আকাশ রক্তে মাখা দুহাত জেডির দুগালে রেখে ভাঙা গলায় ডাকে, জ্যাক, কথা বল।
এই জ্যাক। জেডি নিভু নিভু টলমলে চোখে আকাশের দিকে চেয়ে রয়। খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে করল, এবার আমাকে তোরা ভালো না বাসলেও করুণা করে হলেও মনে রাখবি তো এভিজ্যান? কিন্তু জেডির মুখ দিয়ে শব্দ বেরোয় না। এত কথা বলার দম এখন আর নেই তার। বারবার চোখ দুটো বুজে আসছে। আকাশ তার দুহাত জেডির গালে রেখে জেডিকে ঝাঁকিয়ে ভাঙা গলায় বলে, জ্যাক তাকা, চোখ বন্ধ করিস না, তাকা আমার দিকে। আম সরি জ্যাক, চল তোকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাব, কিচ্ছু হবে না তোর। এই বলে আকাশ জেডির শক্তপোক্ত শরীরটা টানতে লাগল। জেডি টলমলে দু চোখ বেয়ে আবারও টুপ করে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। মুখ নাড়িয়ে কিছু বলতে চাইল বোধহয়, কিন্তু উচ্চারণ করার শক্তি পেল না। মনে মনেই কথাগুলো আউড়িয়ে নেয়। ফাইনালি আই সাকসিডেড। আল্লাহ তবে আমার সকল ক্লান্তি রীতি ঘটিয়ে দিল। বিদায় এভিজ্যান। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।